হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 6 এর কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 560। তোমরা যদি পিডিএফ নিতে চাও ফিজিক্যাল সায়েন্সের, তাহলে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি স্কুলের পিডিএফ মাত্র 1 টাকা করে পেয়ে যাবে। প্রতিটি স্কুলের গ্রুপ এ আর গ্রুপ বি যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে, সেই কোশ্চেন গুলোর আমি ব্যাখ্যা সহ আলোচনা করেছি। সি আর ডি এই দুটো গ্রুপের শুধুমাত্র অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো আমি করেছি। তোমরা যদি আমার কাছে অনলাইনে অঙ্ক পড়তে চাও, তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেব। দেখো তাহলে আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ। কি কি দিয়েছে? কিছু পরিমাণ টাকা, তাহলে p পরিমাণ টাকা আমরা ধরে নিলাম। নির্দিষ্ট সুদের হারে, তাহলে r ইকুয়াল টু ধরে নিলাম। n বছরে, তাহলে সময় t ইকুয়াল টু দেওয়া আছে n, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে 2p। হলো, চেয়েছে কি 4 গুণ হবে, অর্থাৎ a ইকুয়াল টু হবে 4p। p এর মান আমাদের বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি a ইজ ইকুয়াল টু হয় p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে a কি সুদ প্লাস আসল, p হচ্ছে আসল, r হচ্ছে সুদের হার, n হচ্ছে সুদ। হলো, এখানে শর্ত হিসেবে যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি? a দেয়া আছে 2p, p হচ্ছে আসল 1 প্লাস r বাই 100, r হচ্ছে সুদের হার, n সময় বলেছে। হলো, আমাদের কি দরকার? 4 গুণ দরকার, অর্থাৎ 4p। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? 4p স্কয়ার সমান হচ্ছে p স্কয়ার সমান 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, দেখো স্কয়ার করছি তাহলে 2n, বা 4p ইজ ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাকে যদি আমরা 1 নম্বর ধরি আর এটাকে যদি 2 নম্বর ধরি, তাহলে এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো? দেখো এ হচ্ছে কি সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল হয়েছে 4p, তাহলে 4p অর্থাৎ p এর 4 গুণ, চেয়েছে আমার p এর 4 গুণ হয়েছে। আর সময় n ছিল এখানে সময় হয়েছে কত? 2n, এটাই আমাদের চেয়েছে। তাহলে অ্যানসার হচ্ছে 2n। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি। আশা করি কোনো বুঝতে সমস্যা হয়নি। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের কোশ্চেনে কি বলেছে? দেয়া আছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় p এবং q হলে 1/p প্লাস 1/q মান বের করতে। দেয়া আছে তাহলে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বীজদ্বয় p। দেখো আলফা বিটা ধরে আমরা এই টাইপের অনেক কোশ্চেন করেছি, এখানে জাস্ট আলফা বিটার জায়গায় p q দিয়েছে। p প্লাস q অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান কি হয়? মাইনাস b বাই a। তাহলে b এর মান এখানে কত? 8, এর মান কত? 3। p q বীজদ্বয়ের গুণফল সমান কত? c বাই a, c মানে 2, 8, a মানে 3। 1 বাই p প্লাস 1 বাই q সমান হচ্ছে, লসাগু হচ্ছে কত? p q। q প্লাস p, p প্লাস q বা q প্লাস p একই, তাহলে এর মান পেলাম মাইনাস 8/3 বাই p q এর মান হচ্ছে 2/3। নিচে নিচে কাটছে, 3 3 কাটলো, উপরে থাকছে মাইনাস 8/2 সমান হচ্ছে মাইনাস। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যানসার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে? একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি যে বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে বৃত্তটির কেন্দ্র থেকে যেটির দূরত্ব বলতে লম্ব দূরত্ব হয়। আমরা জানি কেন্দ্রগামী সরলরেখা যেকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে উপপাদ্য হিসেবে। তাহলে যেগুলো দেয়া আছে, শুধু দেয়া আছে কি এবি, এবি বলতে যে আমরা ধরেছি, তাহলে এবি সমান ধরে নিলাম 18।
ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ কোণ এ ও বি, এ ও বি হচ্ছে 90 ডিগ্রি। হলো, বের করতে হবে দূরত্ব কেন্দ্র থেকে যে দূরত্ব, কেন্দ্র থেকে যে দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব, আমরা ধরলাম ওডি, এটার মান বি। এখানে দেখো ত্রিভুজ এ ও বি একটি হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু ত্রিভুজ। কেন? ও কোণ 90 ডিগ্রি আর ও এ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, ঠিক আছে, এটা সমান আমরা ধরে নিলাম, হলো ব্যাসার্ধ সমান আমরা ধরে নিলাম। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। সেখান থেকে আমরা কি পাবো? ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার। এবি হচ্ছে কি? অতিভুজ। বা আর স্কয়ার প্লাস আর স্কয়ার সমান হচ্ছে 16 স্কয়ার, বা 2r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16 হচ্ছে 324, বা আর স্কয়ার সমান হচ্ছে 16, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে এটা আর ইজ ইকুয়াল টু দেখো বর্গমূল করতে হবে, 2 দিয়ে যদি হয় 8 1 এবার 9, তাহলে হচ্ছে 9 গুণ আর এর মান আমরা পেয়ে গেলাম 9। এখন আমরা জানি যে কেন্দ্রগামী সরলরেখা যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বিডি, এর মান কত হবে? 18/2 সমান হচ্ছে 9। এটার মান আমরা পেয়ে গেলাম, এডি বা বিডির মান পেয়ে গেলাম 9। এখন ওডি বের করতে আর কোনো সমস্যা নেই। ও ডি এম সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ হয়েছে কি পাবো? ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান হচ্ছে ও স্কয়ার, বা বের করতে হবে ওডি, তাহলে ওডি স্কয়ার সমান একবারে লিখে দিই ও এম হচ্ছে, ও এম বলছে আবার ও এ তার স্কয়ার বের হলো এখানে 9√2 এর হোল স্কয়ার, মাইনাস এডি সমান 9, তাহলে 9 এর স্কয়ার, 9 এর স্কয়ার ইনটু 2 মাইনাস 9 এর স্কয়ার, ঠিক আছে। বিয়োগ করলে আমরা কত পাবো? 9 স্কয়ার। তোমরা 9 স্কয়ার ইনটু 2 বলতে 81 ইনটু 2, তারপর বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ও ডি সমান কত হবে? দৈর্ঘ্য বের করতে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে যে এর দৈর্ঘ্য বা দূরত্ব, তাহলে অপশন ডি তে দেখো দিয়েছে 9 সেমি, আমাদের বেরিয়েছে 9 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি নয়, অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলছে, দেওয়া আছে সি cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা হলে tan থিটার মান, সি cos থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা হলে tan থিটা। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে তোমাদের অসুবিধা হবে না। 2 sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 cos থিটা, বা sin থিটা বাই cos থিটা সমান কত হচ্ছে? 3/2। আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হয় tan থিটা, তাহলে এর জায়গায় হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। 3/2 দেখে নাও অপশন সি তে রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি নয় আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? একটা বলেছে গোলক, নিরেট অর্ধগোলক, এগুলোর ক্ষেত্রে জাস্ট কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় না, তাহলে তোমরা করতে পারো। এটা নিরেট অর্ধগোলক, সর্ববৃহৎ যে শঙ্কুটি কাটা যাবে সেটি দেখতে এরকম হবে, এরকম শঙ্কু হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় শঙ্কু। তাহলে শঙ্কুর ব্যাস সমান আমরা পেয়ে যাচ্ছি কত? শঙ্কুর ব্যাস সমান হচ্ছে তোমার অর্ধগোলকের ব্যাস হচ্ছে 2r,
তাহলে এখান থেকে আমরা শঙ্কুর ব্যাসার্ধ সমান পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ সমান হচ্ছে কত 8। আর এখানে দেখো শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ধগোলকের সেই ব্যাসার্ধ। তাহলে যে শঙ্কুর যে আয়তন হবে তার আয়তন কত হবে, শঙ্কুর আয়তন আমরা কি জানি 1/3 পাই r স্কয়ার h। এবার দেখো r সমান আমরা পেয়ে গেলাম r স্কয়ার ইনটু h হচ্ছে কি, h হচ্ছে 8 ইনটু হচ্ছে 8, এটাই হচ্ছে h, এটাই হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, সমান পাচ্ছি 1/3 পাই 1/3 পাই 8। এটা হচ্ছে आंसर। বোঝা গেল? অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে পাই r/3, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে বয়স দেওয়া আছে তাদের বয়সের মধ্যমা বের করো। মধ্যমা বের করার ক্ষেত্রে তোমাদের অনেকবার বলেছি প্রথম কাজ হবে কি মানের ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো। দেখো সব থেকে ছোট কে রয়েছে 4, তাহলে প্রথমে লিখলাম 4, তারপর রয়েছে 5, তারপর 5 এর পর রয়েছে 6, 6 এর পর রয়েছে 9, 9 এর পর 10, তারপর 11, 11 এর পর হচ্ছে 18, 18 এর পর হচ্ছে, তাহলে একটা কাজ হয়ে গেল কি মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। তারপর কি দেখতে হবে যে n দেখতে হবে, n বলতে মোট কতগুলো সংখ্যা রয়েছে বা মোট কতগুলো পদ রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8টা পদ রয়েছে, তাহলে n = 8। এটা হচ্ছে কি যুগ্ম সংখ্যা। যুগ্মর ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান হবে কত n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে ব্যাস n/2 বলতে কত, তাহলে 8/2 একবার লিখলাম 4 তম পদ প্লাস 5 তম পদ বাই 2। এখানে দেখো 4 তম পদ 1 2 3 4 9, আর 5 তম পদ হচ্ছে 10, তাহলে 9 প্লাস 10 বাই হচ্ছে 2 সমান 19/2 সমান 9.5। এটা হচ্ছে অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর বলি যদি তোমরা এখান থেকেই করে নাও যে n = আমরা তো দেখে নিলাম 8, 8 যদি হয় তাহলে 4 তম পদ আর 5 তম পদ, তাহলে 1 2 3 4, 4 তম পদ রয়েছে কত 4, 5 তম পদ রয়েছে কত 5 তম পদ রয়েছে 9, তাহলে তাদের দুটো যোগফল বাই 2 যদি করে দিই তাহলে আমরা কত পাচ্ছি 13/2 সমান হচ্ছে 6.5। এটা কিন্তু বুঝলে, তাহলে প্রথম কাজ হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, তারপর আমরা n খুঁজবো যুগ্ম না অযুগ্ম, সেই যুগ্ম হলে ফর্মুলা, অযুগ্ম হলে ফর্মুলা, যুগ্ম ফর্মুলা এটা, অযুগ্ম যদি হতো তাহলে কি হতো n + 1/2। ঠিক আছে, এরপর দেখো শূন্যস্থান কি বলেছে, 500 টাকা 12 মাস খাটলে আর হচ্ছে 2000 টাকা 10 মাসের লাভের সঙ্গে সমান। তাহলে মূলধনের অনুপাত সবসময় কি হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, এখানে লাভের অনুপাত সমান। আর আরেকটা কথা মনে রাখো, লাভের অনুপাত সমান বলতে কি লাভের পরিমাণ সমান, বা যদি বলে দেয় লাভের অনুপাত 1:1 আর লাভের পরিমাণ সমান, দুটো একই। লাভের দেখো লাভের পরিমাণ সমান, দুজনের লাভ আমরা ধরে নিলাম যে 12 টাকা, তাহলে তাদের অনুপাত কত হবে 1:1, তাহলে লাভের পরিমাণ সমান বা 1:1 দুটো একই। লাভের পরিমাণ সমান বলেছেন, আমরা মূলধনের অনুপাতটা বের করে নিই, 500 × 12 2000 × সময় আমরা যাই না, সমান হচ্ছে 1:1 বোঝা গেল। তাহলে এখন দেখো 0 0 কাটছে, 4 এখানে 5 দিয়ে কাটি, তাহলে 5 4 তারপর 4 আর 3 ভাগ, পাচ্ছি কত 3/x হচ্ছে 1/1 ব্যাস, বা x হচ্ছে 3, x ধরেছি সময়, তাহলে কত মাস 3 মাস, এটা হচ্ছে তাহলে। পরের কোশ্চেনে কি বলেছে, যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরলভেদে থাকে তবে প্রথম রাশিটি অপর রাশিগুলির সঙ্গে কি যৌগিক ভেদে থাকে, যৌগিক সঙ্গে ড্যাশ আছে যৌগিক ভেদে। দেখো এটা মানে ধরো a প্রপোর্শনাল টু b ইনটু c বাই d এরকম থাকতে পারে, তাহলে আমরা কি বলতে পারি a প্রপোর্শনাল টু b, a প্রপোর্শনাল টু c আর a প্রপোর্শনাল টু d, এই তিনটেকে আমরা যৌগিক ভেদ যদি করি তাহলে এটা পাবো।
হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে যৌগিক যৌগ। পরের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এবিসি এর অন্তর্কেন্দ্র ও এবং কোণ বিওসি সমান 116 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান। দেখো অন্তঃকেন্দ্র কি? অন্তঃকেন্দ্র হচ্ছে কোন ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এবিসি আমরা যদি ত্রিভুজ ধরি, কোণ বি এর সমদ্বিখণ্ডক, কোণ সি এর সমদ্বিখণ্ডক আর কোণ এ এর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটি হচ্ছে অন্তঃকেন্দ্র। এখানে অন্তঃকেন্দ্র বলেছে ও, অন্তঃকেন্দ্র থেকে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করি, সেটাই হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র। এখন দেখো দেওয়া আছে কোণ বি ও সি সমান হচ্ছে 116 ডিগ্রি। বের করতে বলেছে কোণ বি এসি এর মান বের করতে বলেছে। এই কোণ বিওসি সমান হয়, এই বিওসির মান হয় 90 ডিগ্রি প্লাস তার শীর্ষকোণ যে রয়েছে, তার শীর্ষকোণ বলতে এ কোণ, তাহলে কোণ এ বাই হয়ে গেল। একই রকম ভাবে যদি বলতো কোণ এ ও বি, এই কোণের মান যদি দেয়া থাকতো আর সি কোণের মান যদি বের করতো, তাহলে এখানে আমরা কোণ এ ও বি সমান পেতাম কি 90 ডিগ্রি প্লাস কোণ সি বাই। একই রকম ভাবে এটাও হবে, এই কোণ সমান হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস কোণ সি বাই হয়ে গেল। বা আমরা কি পাচ্ছি কোণ এ বাই 2 সমান হচ্ছে, এটার মান দেখো দিয়েছে কত 116, তাহলে 116 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বিয়োগ করলে কত পাচ্ছি 6, আর এখানে 1, এটা হচ্ছে 2, 26 বিয়োগ করলে পাচ্ছি 26, তাহলে কোণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 26 গুণিত 2, 26 2 হচ্ছে 52 ডিগ্রি। এটা হচ্ছে বুঝা গেল, এটা হচ্ছে। কিন্তু তোমরা যদি এভাবে করো তাহলে কিন্তু হবে না। এইভাবে যদি আমরা সচরাচর এইভাবেই করি, তার জন্য আমাদের ভুল হয়ে যাবে। এইভাবে যদি ছবি আঁকি, এটা তো আমার রয়েছে কত দিয়েছে এখানে 116 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তাহলে এটার হচ্ছে অর্ধেক হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বাই 2 যদি করে দাও তাহলে কিন্তু হয়ে গেল এটা। আর অন্তঃকেন্দ্র আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে পরিবৃত্তের। পরের কোশ্চেন দেখো, এখানে একটা মান আছে 4 বাই sec স্কয়ার থিটা প্লাস 1 বাই cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার, 3 sin স্কয়ার থিটা এর মান আমাদের বের করতে হবে। 4 sec স্কয়ার থিটা প্লাস 1 বাই cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান বের। তাহলে সমান দেখো sec থিটা, sec যদি উপরে হয় তাহলে দেখো 1 বাই sec থিটা সমান কি cos থিটা, ঠিক আছে? তাহলে sec স্কয়ার থিটা আছে, তাহলে হবে কত cos স্কয়ার থিটা। আরেকটা দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা সমান হয় cosec স্কয়ার থিটা। ফর্মুলা কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সেখান থেকে। তাহলে এটা হচ্ছে কত 1 বাই cosec সমান হচ্ছে sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। 4 হচ্ছে কমন যাচ্ছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, তাহলে 4 ইনটু 1 সমান হচ্ছে 4, এটা হচ্ছে বুঝা গেল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, এটা আসেনি লেখাটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 2/3 শীর্ষকোণের মান। ঠিক আছে, এখানে কি দিয়েছে কোশ্চেন যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের
√3 উচ্চতা, তাহলে উচ্চতা ভূমির ব্যাসার্ধের √3 গুণ, তাহলে ব্যাসার্ধ প্রথমে আমরা ধরে নিলাম, তাহলে উচ্চতা সমান কত হবে √3। বের করতে বলেছে শীর্ষকোণ, ছবি না আঁকলে বুঝতে পারবে না। এইভাবে শীর্ষকোণ হচ্ছে উপরের যে কোণটি রয়েছে সেটা হচ্ছে শীর্ষ। প্রথমে আমাদের বের করতে হবে অর্ধ শীর্ষ, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা শীর্ষ। কি কি দেওয়া আছে, উচ্চতা সমান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। আমরা যদি একটু লিখি তাহলে পাচ্ছি ও, আমরা ধরলাম কেন্দ্র, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, হয়েছে। ও এ যে ব্যাসার্ধ সমান 8, উচ্চতা ও পি হচ্ছে উচ্চতা সমান √3। এখন দেখো এই কোণ আমরা বের করতে চাইছি থিটা, এই থিটা হচ্ছে কি অর্ধশীর্ষ কোণ, তাহলে অর্ধশীর্ষ এই থিটার সাপেক্ষে যদি আমরা দেখি tan থিটা সমান কি হচ্ছে, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এও বাই ভূমি হচ্ছে ওবি। ও এর মান কত 8, ওবির মান √3 আর 1/, tan কতর মান 1/√3, tan 30 ডিগ্রির মান, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু হচ্ছে অর্ধশীর্ষ কোণ পেয়ে গেলাম। তাহলে শীর্ষ কোণ কি হবে, তার দ্বিগুণ, তাহলে শীর্ষ কোণ সমান হচ্ছে 30 গুণিত 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে বোঝা গেল। পরের কোশ্চেনটা করতে বলেছি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময়ে সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি হবে, সমান হতে হবে, সমান। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, 3 দাগের হচ্ছে সপ্তম, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। আমরা কি জানি করবো, আর ইকুয়াল টু হচ্ছে P/R/H হচ্ছে। এখানে কি বলেছে, আসল এই দুটো হচ্ছে তোর একই, এই দুটোর কোনো পরিবর্তন হচ্ছে না, আর 100 স্থিরই থাকছে, তাহলে আর প্রপোর্শনাল টু কি, আর হচ্ছে টি এর সঙ্গে সরল ভেদে আছে, কিন্তু এখানে বলেছে কি ব্যস্ত অনুপাত, তাহলে এটা হবে মিথ্যা। বোঝা গেল। পরের কোশ্চেনে কি বলেছে, কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সর্বদা 1:1। এটা কি অনুপাত আর ব্যস্ত অনুপাত বলতে হচ্ছে উল্টো, তাহলে অনুপাত আর ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সবসময় হবে 1:1। ধরে আমরা A/B যদি ধরি, এর ব্যস্ত অনুপাত হচ্ছে B/A, তাহলে এই দুটো যৌগিক অনুপাত কি হবে AB/BA। যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1:1, এটা এখানে 1:1 দিয়েছি, তাহলে হচ্ছে কি সত্য। পরের কোশ্চেনে কি বলেছে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা হবে সত্য, এটা তোমাদের প্রয়োগে রয়েছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এর মান হবে, এটা হবে কেন মিথ্যা, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হয় 1 আর cos 90 ডিগ্রির মান হয় 0, তাহলে সাইন 90 ডিগ্রির এখানে cos 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0, তাহলে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তার 0ই পাবো, তার জন্য হচ্ছে এখানে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে, এটা তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, দুটো আমাদের মাথায় রাখতে হবে, একটা অর্ধগোলক আর নিরেট, এইটা যেন আমরা না ভুলি। এখানে যখন বলবে যে অর্ধগোলক তখন আমরা নিরেটের কথা ভাববো না, যদি বলে দেয় পার্টিকুলার নিরেট অর্ধগোলক তখনই আমরা নিরেট অর্ধগোলক ভাববো। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 2πr, যদি নিরেট হতো তখন 2πr, যদি নিরেট হতো তখন হতো কত 3πr, কিন্তু নিরেটের কথা আমরা কেন ভাববো, যেহেতু নিরেট বলেনি। অর্ধগোলক বললে আমরা 2πr করবো, যদি নিরেট বলে তাহলে 3πr।
এটার মান কত দিয়েছে 48, তাহলে পাই পাই গেল। তাহলে 2 16 48, 2 16 কেন 48, 2 4 8 24, ঠিক আছে। তাহলে 8 স্কয়ার সমান পাচ্ছি কত 24 হলো, বা 8 সমান রুট 24। তাহলে রুট 24 থেকে আমরা কত পাবো 2√6। এটা হচ্ছে ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ বলেছে কত 2 একক। তাহলে হচ্ছে কি এইগুলো কিন্তু একটু বুঝে করতে হবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা 3 ধরে যদি করি তাহলে অন্য চলে আসবে, বুঝলেন। 3 পাই r স্কয়ার আমরা কেন ধরবো, আমাদের বলেনি। চর্ধগুলো বলেছে, অর্ধগুলো পরে কোশ্চেনে বলেছে অজাইব সর্বদা সরলরেখা হবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিডিএফ আর অনলাইন ক্লাসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে, বা তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।